আমাদের আমন্ত্রণে আজ স্টুডিওতে উপস্থিত আছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও রেজিস্ট্রার ডক্টর রাজা গোপাল চক্রবর্তী, কৃষি ও গ্রামীণ উন্নয়ন ধারার সঙ্গে বিশেষভাবে প্রশিক্ষিত দেবব্রত রায়, সঙ্গে রয়েছে আপনাদের সুব্রত চক্রবর্তী আর আমি রামভাই রামরঞ্জন দাস রায়। তাহলে আমরা মূল আলোচনায় আসি। যে কথাটা বলছিলাম প্রফেসর চক্রবর্তী, আপনি কি একটু বলবেন যে গ্রামীণ উন্নয়ন বলতে আমরা ঠিক কি বুঝবো? দেখুন, গ্রামের যদি উন্নয়ন আমরা চাই, গ্রামের উন্নয়নটা একেবারে কবির কল্পনা, ওইটি আমার গ্রাম আমার স্বর্গপুরী, সেই ভাবনা থাকলে চলবে না। গ্রামের উন্নয়ন যদি আমরা সত্যি চাই, যারা সেখানে বাস করছেন তারা মানুষের মতন মানুষ হয়ে উঠতে পারেন, তার শিক্ষা দীক্ষা, তার স্বাস্থ্য এবং একই সঙ্গে যে রোজগার, তাদের যে মূল রোজগার গ্রাম। আপনি যেটা বললেন যে 80% ভারতবাসী গ্রামে থাকে, এবং শুধু ভারতবর্ষ না, এশিয়ার সবকটা দেশেই মোটামুটি ভাবে 70 থেকে 80% মানুষ গ্রামের উপর নির্ভর করে আছে, সেখানে গ্রামে আছে। সুতরাং সেখানে যারা থাকে তারা সুন্দরভাবে থাকতে পারে, এটা একটা দিক। এবং 2 নম্বর হচ্ছে যে তাদের যে রোজগার, সেটা যদি সঠিকভাবে করা যায়। এটা আমরা জানি যে গ্রামের প্রধান রোজগার হচ্ছে কৃষি, এবং গ্রামে যদি উন্নয়ন করতে হয়, আমি যদি কৃষি না করে এখানে যদি কোনো শিল্প নিয়ে আসি, এটা একটা মূর্খের মতন ভাবনা চিন্তা। আমাদের কৃষি নেগলেক্ট করলে চলবে না। কৃষির উপর ভিত্তি করেই আমাদের কৃষির সঙ্গে সমস্ত আনুষঙ্গিক ব্যবস্থা যেগুলো করা যায় যাতে রোজগার হতে পারে, সেগুলো নিয়ে নানান ভাবনা চিন্তা করার সুযোগ এসেছে। আমরা যদি ভারতবর্ষের বাইরে যে সমস্ত দেশগুলো খুব দ্রুত উন্নয়ন করেছে, প্রসঙ্গত দক্ষিণ কোরিয়া, চীনের কথা আসে, এবং তারা যেভাবে কৃষি এবং কৃষির বাইরে যে কৃষিকে নিয়ে যে চাকরি সন্ধান করা যায়, কর্মসংস্থান করা যায় এবং কৃষিতে রোজগার ব্যবস্থা করা যায়। একটা সময় আমরা বলতাম যে কৃষি বোধহয় শহরের উপর নির্ভরশীল, আবার উল্টো ব্যবস্থা করা, শহরকে শিল্পকে কৃষির উপর কি করে নির্ভর করিয়ে দেওয়া যায়। একদম। এ প্রসঙ্গে আমি দেবব্রত বাবুর কাছে যাব। দেবব্রত, আপনার তো বিশেষ অভিজ্ঞতা রয়েছে, বিভিন্ন দেশ বিভিন্ন সময় আপনি ভ্রমণ করেছেন, এবং সেই সঙ্গে আপনি দেখেছেন যে গ্রামীণ অর্থনীতি কিভাবে বিকাশ ঘটেছে সেই সমস্ত দেশগুলোতে। আপনি যদি আপনার অভিজ্ঞতার কথা আমাদের একটু বলেন। ধন্যবাদ আকাশবাণী কলকাতাকে। এটা প্রথমেই বলে রাখা দরকার যে আমাদের দেশ ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে প্রায় 50% জমি আছে কৃষি নির্ভর জমি, এবং খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ এত অফুরন্ত আছে যা পৃথিবীর কোনো দেশে নেই। শুধু একটু দরকার আমাদের একটু পরিকল্পনা। যেই পরিকল্পনাটার মধ্যে দিয়ে আমরা কিন্তু গ্রামীণ অর্থনৈতিক বিকাশকে ঘটাতে পারি, সেটাকে কৃষিকে কেন্দ্র করেই আমাদের কৃষি ভিত্তিক যে শিল্প এবং প্রক্রিয়াকরণ শিল্প, সেইগুলো কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে। আমার 2012 সালে আমি চায়না যখন গেছিলাম, সেখানে আমি দেখেছিলাম যে তারা শিল্পের পাশাপাশি কৃষিকে কিভাবে তারা উন্নতি করে চলেছে। কৃষিজাত পণ্য তারা উৎপাদন দ্বিগুণ করছে, 2 হচ্ছে সেই উৎপাদিত ফসল দ্রুত যাতে রপ্তানি করা যায় তার ব্যবস্থা তারা করছে। 3 নম্বর হচ্ছে এই উৎপাদিত ফসল থেকে আর অন্য কিছু প্রক্রিয়াকরণ করা যায় কিনা, সেটা প্যাকেটজাত করা বা আদার্স অন্যভাবে কিছু করা যায় কিনা, সেইভাবেও তারা করছে। প্লাস গ্রামীণ অর্থনীতিকে বিকাশের জন্য কৃষির পাশাপাশি ক্ষুদ্র শিল্প, যেগুলো হচ্ছে ধরুন ঘর বাড়ি সাজানো, যেটাকে আমরা বলি, যেগুলো ইউরোপের বাজারে খুবই ভালো বাজার আছে, সেই ক্ষুদ্র কুটির শিল্প তারা সেই গ্রামের অর্থনীতির মধ্যে দিয়ে তারা তৈরি করার চেষ্টা করছে, এবং সেইগুলোকে তারা রপ্তানি করছে। তা থেকে একটা তাদের বিশাল পরিমাণ বৈদেশিক মুদ্রা তারা অর্জন করতে পারছে। পাশাপাশি আমি 2017 সালে বাংলাদেশে গেছিলাম। এখানে একটা অভিজ্ঞতার কথা বলে রাখি, যেখানে হচ্ছে কচুরি পানা, আমরা যেটাকে অবহেলা করি, কচুরি পানাটাকে আমরা অবহেলা করি। সেই কচুরি পানা থেকে তারা সুতো বার করে সেই সুতো দিয়ে তারা কিন্তু কাপড় তৈরির চেষ্টা করছে আমাদের পাশের দেশ বাংলাদেশ, এবং আমার মনে হয় তারা এই ব্যাপারে অনেকটা এগিয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের পশ্চিমবাংলায়
পাট কিন্তু আমাদের পশ্চিম বাংলায় পাট এবং পাটজাত দ্রব্যকে কেন্দ্র করে আমরা গ্রামীণ এলাকায় অনেক কিছু পরিকল্পনা করতে পারি। পাশাপাশি হচ্ছে বাঁশ, এই যে বাঁশটাকে আমরা শুধু কয়েকটা কাজে লাগাই, কিন্তু বাঁশ দিয়ে আমরা বাঁশের ফাইবার দিয়ে আমরা যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে আরো আধুনিকীকরণ করি, আমি বাঁশের যে ফেলে দেওয়া অংশ, সেই অংশগুলোকে বা বাঁশ থেকে আমরা কিন্তু অনেক শিল্পের কাজে এগিয়ে নিয়ে যেতে পারবো। তার মানে আপনি যেটা বলছেন দেবব্রত বাবু, মুদ্রা কথা হচ্ছে গ্রামের যে রিসোর্স রয়েছে, যে সম্পদ রয়েছে, আপনি শুরুতেই বলেছিলেন যে আমাদের দেশ কিন্তু প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এবং সেটা আমাদের গ্রামে রয়েছে। আমরা যদি সেই সমস্ত সম্পদগুলোর ব্যবহার সুষ্ঠুভাবে করতে পারি তাহলে গ্রামীণ উন্নয়ন অবশ্যই সম্ভব। গ্রামকে কিন্তু শহরের মুখাপেক্ষী নয়, শহরকে গ্রামের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে, যে কথাটা প্রফেসর চক্রবর্তী বললেন। সুব্রত, তুমি কি কিছু বলবে? এই প্রসঙ্গে একটা কথা মনে আসছে যে আমাদের দেশ ভারতবর্ষ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। দেবব্রতবাবু কথা ধরে বলি, সেক্ষেত্রে এত কিছু আমাদের হাতের কাছে থাকার সত্ত্বেও আমাদের গ্রামীণ মানুষদের অর্থনৈতিক বিকাশে কি এগুলো কোথাও একটা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে বা তাদের মধ্যে কোথাও কিছু খামতি রয়েছে? হ্যাঁ, সেটা হচ্ছে যেটা দেখা যায় যে গ্রামের কৃষক যে তার পরিবারের তার ছেলে বা তার পরবর্তী প্রজন্ম তারা কিন্তু কৃষিকাজে আগ্রহ হারিয়ে ফেলছে, যেটা আমরা গ্রামীণ ক্ষেত্রে কাজ করতে গিয়ে দেখেছি। সেক্ষেত্রে কিন্তু সরকারের একটা ভূমিকা আছে। ফসলের ন্যায্য মূল্য যেমন তাদেরকে দিতে হবে, তেমনি সেই ফসল যাতে দ্রুত বাজারজাত করা যায় তার জন্য যে পরিকাঠামো, গঠন উন্নয়ন, সেইগুলো কিন্তু সরকারকে তৈরি করে দিতে হবে, যাতে করে যখন মানুষ দেখবে যে তার কৃষিজাত পণ্য থেকে সে শুধু চাল ডাল বাদ দিয়ে অন্যান্য শস্য, ফল জাতীয় প্রক্রিয়া, ফল, এই সমস্ত চাষবাস যখন সে করতে পারছে, তা থেকে তার যখন একটা ভালো অংশ টাকা আয় হচ্ছে, তখন সে কিন্তু সেই দিকে, চাষবাসের দিকে নজর দিতে পারবে। সেক্ষেত্রে আমরা মনে করি যে সরকারের সঙ্গেও এই ব্যাপারে সরকারের একটা ভূমিকা আছে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি প্রফেসর চক্রবর্তীর কাছে ফিরে আসবো। একটা কথা হয়তো শুনতে খারাপ লাগে, কিন্তু বাস্তব সত্যতা হচ্ছে এই জায়গায় যে গ্রামের মানুষজনকে আমরা দেখি আমাদের রাজ্যে বা অন্যান্য আশেপাশের রাজ্যেও সেটা প্রযোজ্য, যে খেটে খাওয়া মানুষগুলো কিন্তু তার রাজ্যে আর কাজ করছে না, কাজের সন্ধানে তারা বেরিয়ে পড়ছে অন্য রাজ্যে বা বিদেশে। তাহলে আমরা কিন্তু আমাদের দেশে বা আমাদের দেশের রাজ্যগুলোতে আমরা বিশেষত যদি আমাদের রাজ্যের কথাতে আসি, তাহলে সেখানে আমরা স্কিল লেবার পাচ্ছি না। সে কৃষি ক্ষেত্রে শ্রমিকের কথাই বলুন বা ছোট শিল্পে শ্রমিকের কথাই বলুন, সেখানেও কিন্তু ঘাটতি রয়েছে। তো এ ব্যাপারে ডক্টর চক্রবর্তীর কাছে আমি জানতে চাইব আপনার এই যে ব্যবস্থাপনা, কারণ আপনি IISWBM এ এক্স ডিরেক্টর ছিলেন, সেই ম্যানেজমেন্ট দৃষ্টিভঙ্গি থেকে আপনি কি বলবেন? না, দেখুন, গ্রাম বাংলার মানুষ গ্রাম থেকে অন্য যে শহরে আসছে বা অন্য রাজ্যে যাচ্ছে বা বিদেশেও যেতে পারে, তার মানে হচ্ছে যে গ্রামের কৃষিকার্য থেকে সে যা আয় করছে তার থেকে অনেক বেশি কাজ রোজগার হয়তো করছে, মেশনের কাজ করে, রাস্তা পরিষ্কার করে, নানান ধরনের কাজ করে সে হয়তো রোজগার করতে পারছে। এখন প্রশ্নটা হচ্ছে আমরা গ্রামের মানুষদের কি করে রোজগারটা বাড়াতে পারবো, এই চিন্তা আমাদের সব সময় থাকা দরকার। এবং সেটা যদি রোজগারটা যদি বাড়ানো যায় তাহলে নিশ্চয়ই সে তার গ্রামে থাকবে, সে তাই যাবে। কি করে বাড়াবো? আমি একটা উদাহরণ দিতে পারি, যেটা দেবব্রত বাবু কচুরিপানার কথা বললেন। আমি চীন দেশে বহুদিন পড়িয়েছি এবং দেখে অবাক লেগেছে। যেমন আমাদের টমেটো দেখুন, মানে আমাদের শীতকালে পাওয়া যায়, মানে খুব কৃষকরা তার মূল্য খরচা হয়েছে সেটা তুলতে পারে না। অথচ দেখুন টমেটো থেকে আমরা যে নানান ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, মূল্য সংযোজন, সেগুলো যদি আমরা করতে পারি। আমি চীনে গিয়ে অবাক হলাম যে ওরা ক্যান্ডি, মানে চকলেট টাইপের, লেমন জুস টাইপের জিনিস করছে, টমেটো ক্যান্ডি। আচ্ছা, টমেটো থেকে ক্যান্ডি তৈরি করে মানুষ বা ছেলেরা ব্যবহার করছে। খুব আমাকে বহুবার বহু জায়গায় দিয়েছে। দেখুন, একটা টমেটো যদি ক্যান্ডি তৈরি করা হয়,
ওই একটা টমেটো যে 1 কেজি যদি 1 টাকা 2 টাকা 5 টাকা দাম হয়, কিন্তু একটা ক্যান্ডির দাম হয়তো একটাই নিজেই 5 টাকা দাম হয়ে যাচ্ছে। এই যে চিন্তা ভাবনা, এবং চীনে যেটা ঘটছে সেটা বুঝতে হবে যে চীনের সরকার বলে দেয় যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তাকে গ্রামে যেতে হবে, গ্রামের মানুষের সঙ্গে কথা বলতে হবে, সমস্যা বুঝতে হবে এবং কি করে সেই সমস্যা থেকে বেরিয়ে আসা যায়। এবং চীন কিন্তু বিদেশ থেকে প্রযুক্তি ব্যবহার করছে না, সে চেষ্টা করছে নিজের প্রযুক্তি কি করে তৈরি করা যায়, বিশাল তার মার্কেট, সেই বিশাল মার্কেটে আমি কি করে মানুষের রোজগার বাড়াতে পারি। সেই একই সঙ্গে আমাদের যেমন কৃষিকার্য যেটা রয়েছে তাকে যদি আমাদের পুরনো দিনে ধান চাল এইসবের মধ্যে থাকি তাহলে তো চলবে না। কৃষির মধ্যেও অনেক এগ্রিকালচার প্রোডাক্ট আসছে যেগুলো ভ্যালু অ্যাডিশন অনেক বেশি। দেবব্রত বাবু, এইভাবে আপনি কি মনে করেন যে আমাদের এই যে পরিকল্পনা যেটা আমরা করছি যে গ্রাম উন্নয়নের ক্ষেত্রে, তাহলে সেখানে কি কোনো খামতি রয়েছে বা সেটা কি রকম হওয়া উচিত? হ্যাঁ, সেখানে অবশ্যই, দুজনকেই বলছি, অবশ্যই কিছুটা খামতি রয়েছে, কিন্তু আবার এটাও ঠিক আমরা প্রশাসনগতভাবে গ্রামীণ অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে পঞ্চায়েতের একটা ভূমিকা আছে, কিন্তু সেই পঞ্চায়েতের ভূমিকাটা শুধুমাত্র গ্রাম সংসদ পরিচালনার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। সেখানে পঞ্চায়েত অনেক রকম সহযোগিতা করতে পারে। পঞ্চায়েতি ব্যবস্থার মধ্যে দিয়ে যদি আমরা এই অর্থনৈতিক বিকাশটা ঘটাতে চাই, এবং যেটা আমাদের পশ্চিমবাংলার একটা হচ্ছে কোঅপারেশন ডিপার্টমেন্ট, তারাও কিন্তু মিলিতভাবে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, কোঅপারেশন ডিপার্টমেন্ট এবং পঞ্চায়েত দপ্তর এই যৌথ মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে একটা সুস্পষ্ট পরিকল্পনা করে আমরা কিন্তু গ্রামীণ অর্থনৈতিক বিকাশটা অনেকটা ক্ষেত্রে গড়ে তুলতে সহযোগিতা করব। তো এক্ষেত্রে কি ধরনের কর্মসূচি নেওয়া উচিত বলে মনে হয় প্রফেসর চক্রবর্তী? না দেখুন, মানে আমি চীনে গিয়েছি, কিউবাতে যখন আমেরিকার তাদের সাপ্লাই বন্ধ করে দিল, রাশিয়ান লিঙ্কটা যখন কেটে গেল, তারা চেষ্টা করেছে কি করে গ্রামে নতুন করে রোজগার তৈরি করা যায়। অর্থাৎ খালি কৃষির উপর ভিত্তি না করে কৃষির গ্রামের মধ্যে কৃষির বাইরের যে সমস্ত কাজকর্ম করা যায়। একটা কৃষককে যদি আমরা যদি পোল্ট্রির কিছু কাজ সে ভাবনা করতে পারে, এবং আমরা অনেক সময় ভাবি যে মাছ চাষ করতে গেলে বিরাট জলাশয় লাগবে, তা কিছুই নয়। একটা ছোট চৌবাচ্চাতে ভালো মাছ তৈরি করা যায়। আমি কিউবাতে দেখেছি ছোট্ট চৌবাচ্চার মধ্যে ঘরের ভেতরে চৌবাচ্চা মাছ তৈরি করছে, মাছগুলোকে বড় করতে পারছে, বিক্রি হচ্ছে। সুতরাং এই যে নন ফার্ম, যেটাকে ইংরেজিতে আমরা বলি নন ফার্ম এমপ্লয়মেন্ট, কৃষির ভেতরে থেকে আরো কিছু রোজগার করা যায়, সেগুলো প্রচুর জায়গায় রয়েছে। সেইগুলো হয়তো কৃষকরা ভেবে উঠতে নাও পারে তাদের শিক্ষাগত যোগ্যতার মধ্য দিয়ে। এইগুলো যেটা দেবব্রত বাবু বলছেন, পঞ্চায়েত বা আমাদের কৃষি দপ্তর বা সমবায় দপ্তর, তারা যদি এগিয়ে এসে কৃষকদের জানাতে পারে এই জিনিস তোমরা করো, অনেক কিছু শুকরের চাষ, মানে মারাত্মক ভাবে রোজগার, মারাত্মক রোজগার।